কেটে গিয়েছিল। হ্যাঁ, এখন আবার সব ঠিক আছে, একটুখানি কমেন্ট করো, তো তারপর আমি গল্পটা শুরু করে দেবো। হ্যাঁ, তোমরা একটু ঝটপট সব কমেন্ট করো যে সব ঠিক আছে কিনা, কেন কেটে গিয়েছিল একটু। হাই, তোমরা একটুখানি কমেন্ট করো যে সব শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ। হুম, কেটে গিয়েছিল, খুব ডিস্টার্ব করছিল। জয়েন করছে সবাই। বিনিতা ভট্টাচার্য লাহিড়ী লিখছে অল ক্লিয়ার। সবাই থ্যাংক একটু ইউ। কমেন্ট করো। বাইরে আচ্ছা, আসলে একটা ওই মিছিল মিটিং যা হয় ভোটের আগে, হ্যাঁ তো একটু সাউন্ডে ডিস্টারবেন্স হতে পারে, একটু জানিও সব ক্লিয়ারলি শুনতে বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এখানে একটু মিটিং হচ্ছে তো, যার জন্য আমার একটু ইয়েও করলাম যে না, আর একটু পর দেখি, বসি, এত আওয়াজ হচ্ছিল। রীতা হ্যাঁ, ঘোষ বলছে অল ক্লিয়ার। বিনিতা ভট্টাচার্য লাহিড়ী বলছে এখন আবার জয়েন করলে। হ্যাঁ, একটু লাইভটা কেটে কেটে গিয়েছিল। গিয়েছিল, হ্যাঁ। কেটে গেল তো, তারপর বলছে সব ঠিক আছে কাকিমা। মহুয়া বোস বলছে। আচ্ছা, পাপিয়া ভট্টাচার্য বলছে এসে গেছি। সৌমিরা ইজ ওয়াচিং। অর্ক সেন বলছে আগের লাইফটা কেটে গেল আন্টি, অনেকদিন বাদে এলাম। আচ্ছা। অনেকদিন বাদে এখন হচ্ছে, খুব মিস করছি। আচ্ছা, সৌমি রয় বলছে এসে গেছি, অল ক্লিয়ার। শুভ সন্ধ্যা কাকিমা, সবাই ওয়াচিং। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে তাহলে আমি শুরু করি। আজ আর লেট করব না, কেননা লেট করলে যারা আসছে না, পরে যারা আসবে শুনবে, আর অনেকে আছে যে রেকর্ডিংটা শুনে নেয়, তো সেই কারণে আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তো আজকে আমি তোমাদেরকে একটা গল্প যেটা শোনাচ্ছি, হ্যাঁ, তো সেই গল্পটা ইউএসের একটা ঘটনা। যদিও যার ঘটনা সে আমাদের ব্যান্ডেল থাকে, তো থাকতো সেই সময়। তো গল্পটা বেশ পুরনো। হ্যাঁ, তো গল্পটা প্রায় 15-16 বছরেরও আগেও হতে পারে, এরকম একটা। তো এখন মানে আমি যার কথা বলছি তার নাম হচ্ছে সুজাতা। তো সুজাতা কি করেছিল, সুজাতা ও মানে একটা খুব দূর সম্পর্কের এক কাকার বাড়ি ইউএসএতে। তো ওখানে সুজাতা বেশ কিছুদিন গভর্নরের কাজ নিয়ে যায়। মানে গভর্নরের কাজ বলতে, যেহেতু কাকার বাড়িতে একজন বাচ্চা দেখার লোক লাগবে, হ্যাঁ, তো সেই জন্যে আর কি ওকে নিয়ে যায়, হ্যাঁ, বাচ্চা দেখাশোনা করবার জন্যে। তো মোটামুটি বেশ কিছুদিন ওখানে থাকার পর তখন সুজাতা কি করলো, বাচ্চারা বড়ও হয়ে গেছে, তখন ও একটা চাকরি নেয় ওখানে। তো যেইখানে ও চাকরি নিয়েছিল, তো সেইখানে আবার ওই জন বলে একটা ছেলের সাথে ওর বেশ পরিচিতি বাড়ে। হ্যাঁ, তো ওই জনের সাথে আস্তে আস্তে পরিচিতি বাড়তে বাড়তে জনের সাথে ওর একটা মানে একটা ভালোবাসার, প্রেমের আর কি সম্পর্ক তৈরি হয়। তো জন হচ্ছে মানে ওরা খ্রিস্টান ঠিকই, কিন্তু মানে ইংরেজ না, আমাদেরই দেশেরই, কিন্তু ওদের প্রচুর মানে প্রায় 5-6 পুরুষ ওখানেই ইউএসএতে থাকে, তো সেই কারণে ওরা মোটামুটি ইংরেজের মতনই কিছুটা, হ্যাঁ, ছিল। তো যাই হোক, এখন সুজাতা দুজন দুজনকে যখন ভালোবেসেছে, তো বাসবার পরে তো জন আর সুজাতা ঠিক করে যে ওরা বিয়ে করবে। তো যখন এটা ঠিক করে, তো সেই সময় একটু ওদের বাড়ির থেকে, ছেলেদের বাড়ির থেকে একটু আপত্তি ছিল, সরি, তো আপত্তি ছিল। তো যাই হোক, সেই আপত্তি না মেনে ওরা বিয়ে করে। তো যখন জন আর সুজাতা বিয়ে করে, তো সেই সময় বিয়ের পরে মানে ওদের টাইটেল হয়ে যায়, ওর নামটা তখন সুজি, ওরা তখন ওকে সুজি বলে ডাকতো। তো যাই হোক, এখন ওরা বেশ কিছুদিন রেন্টে ছিল। তো থাকার পরে ওই সুজাতার কিছু পয়সা জমিয়ে, আর ইসের মানে জনের কিছু পয়সা জমিয়ে, আর কাকার কাছে যে যে কদিন, যে কত বছর কাজ করেছে, তো কাকাও কিছু হেল্প করার পরে ওরা একটা মানে একটা বাড়ি, ওদের ওখানে তো বাংলো টাইপের এরকম বাড়ি হয়, তো ওরা একটা বাড়ি কেনে। হ্যাঁ, তো বাড়িটা যখন কেনে, পুরনো বাড়ি, বেশ পুরনো একটা বাড়ি যখন ওরা কেনে, তো সেই সময় সুজাতা কিন্তু বাড়িটা দেখতে গিয়েছিল। তো বাড়িটা যখন দেখতে যায়, তখন কিন্তু মানে খুবই পুরনো। এখন ওই খুব পুরনো ব্যাপারটা সুজাতার কাছে কেটে গিয়ে
ব্যাপারটা কি হয়েছে, মানে যেহেতু আমার একটা নিজস্ব বাড়ি হচ্ছে, তো ওর কাছে আর তখন ওই পুরনো ব্যাপারটা আর মাথায় আসেনি। তো বাড়িটা হচ্ছে মানে অনেকটা ভেতরে, আর আশেপাশে না মানে খুব দূরে দূরে নাকি বলে, ওরা যেইখানে বাড়িটা কিনেছে, তো ওদের বাড়িটা যেইখানে, আর বাদবাকি যে সমস্ত বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি বেশ দূরে দূরে। হ্যাঁ, তো যাই হোক বাড়িটা যা দেখে তো খুব মহা খুশি যে দেখো একটা মানে বিদেশে একটা বাড়ি হচ্ছে, বিশেষ করে ইউএসএ মতন জায়গায়, এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা আর কি। তো যাই হোক এখন সুজাতা কি করেছে, মানে জনের সবসময় ছুটি থাকছে না, এখন বাড়িটাকে তো একটু রিপেয়ারিং, মানে বহু পুরনো বাড়িটা, আর রিপেয়ারিং করাতে হবে। তো তখন জন কি করলো, ও একজন মানে মিস্ত্রি ঠিক করে দিল, যেই মিস্ত্রি কিনা বাড়িটাকে পরিষ্কারও করাবে, কন্ট্রাক্ট ওকেই দিয়ে দিয়েছে, পরিষ্কার করাবে এবং সব করে দেবে আর কি, আবার রিপেয়ারিং করে মোটামুটি একটু নতুনের মতন করবে। তো সেই সময় কি হয়েছে, মিস্ত্রিকে যখন লাগানো হয়েছে, মিস্ত্রি কাজ করছে, কাজ করাকালীন তখন সুজাতাকে ছুটি করানো হলো, যে তুমি ছুটি নিয়ে বেশ কিছুদিন বাড়ি যাও, আমি এখন যেতে পারছি না, তুমি গিয়ে দেখাশোনা করো পুরো বাড়িটা তদারকি করে, যখন পুরো ফাইনালি হবে তখন আমি যাব। তারপর তো ডেলি প্যাসেঞ্জারি করবেই, দুজনেই চাকরি করবে, কেউ কার চাকরি ছাড়ছে না। এখন যেদিন সুজাতা ওই বাড়িতে ঢুকবে, ও বলছে যে আমাকে গাড়িতে আমার বাড়ির সামনে নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পরে কেন যেন আমার বাড়িটাকে দেখে না, মানে একটা কেমন গা ছমছম একটা, মানে যেই জিনিসটা আমি আগেও বাড়িটা যখন দেখতে এসেছি আমার কাছে একটাই আনন্দ ছিল যে বিদেশে আমার একটা বাড়ি হচ্ছে, এটাই আমার কাছে অনেক। সেই সময় কিন্তু বাড়িটাকে মানে একটা, ও বলছে যে সেই সময় আমার কাছে মনে হচ্ছে যে এই বাড়িটা আমার বাড়ি না, এটা পেতপুরি। মানে ও বলছে যেন, মানে মনে হচ্ছে যেন এইখানে যেন মানে একটা অশরীরীর বাস, মানে যেন আমার এরকম মনে হচ্ছে বাড়িটাকে দেখে, না আমার ইচ্ছা করছে না যে আমি বাড়িটার মধ্যে ঢুকি। আমার মনে হচ্ছে কি যে বাড়িটা একটা অশুভ ইঙ্গিত দিচ্ছে, মানে কেমন একটা যে আমার লাগছে, অস্বস্তি করছে, যে সেই আনন্দটা আমার ভেতরে নেই, যে আমি যে আনন্দেতে বাড়িটা কিনেছিলাম। তো যাই হোক এখন দেখো নিজের বাড়ি ঢুকতেই হবে, যেতেই হবে। তো যাওয়ার পরে ও তখন দেখলো যেই মিস্ত্রি কাজ করছিল, মেন যাকে কন্ট্রাক্টটা দেওয়া হলো, তো সে কি করেছে, অন্য মিস্ত্রি লাগিয়ে দিয়ে সে মোটামুটি নিচেরটা পরিষ্কার হয়ে গেছে, উপরটা অনেকটা বাকি, সে মতো অবস্থায় মিস্ত্রি চলে গেছে। তো চলে যাওয়ার পর এখন সুজাতা যখন আবার জনকে ফোন করেছে যে ওরা তো দেখো আমাদের পুরো অসম্পূর্ণ রেখে, কাজটা রেখে, আর আমি মিস্ত্রিকে দেখছি না যে আসছে, তখন জন কি করেছে, মোটামুটি মিস্ত্রির সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, মিস্ত্রি ফোন ধরছে না। হ্যাঁ, ফোনটা ধরছে না। তো যাই হোক এখন তখন ও সুজাতাকে বলল কি যে তুমি এক কাজ করো, যতটা মানে নিচেটা তো পরিষ্কার, তো যতটা পরিষ্কার জায়গা আছে তুমি থাকো, করো, তারপরে আমি আবার দেখছি এখানে কি হলো, যোগাযোগ করে আমি তোমাকে জানাচ্ছি। তো যেদিন সুজাতা এসেছে সেই দিন রাত্রিবেলা ও কি করেছে, যখন মানে ও আসার পরে দুপুরবেলাটা ঠিক নিজের মতন খাবার দাবার করে খেয়েছে টেয়েছে, যত যেন সন্ধ্যা হচ্ছে বাড়িটার মধ্যে যেন মনে হচ্ছে কি ওর অস্বস্তিটা ততটা, আমরা একা একটা ওই রকম একটা বাংলো বাড়ির মতন, তার মধ্যে আশেপাশে কোনো বাড়ি ঘরদুয়ার নেই। হুম, তো ওর এতটা ফাঁকা লাগছে, এতটা এবার ওকে গ্রাস করছে ভয়, মানে ও বলছে কি যে আমার মনে হচ্ছে আমি যেন কোনো একটা অন্য জগতে আছি, মানে আমার কাছে অপরিচিত লাগছে আর প্রচন্ড ভয় লাগছে, মানে আমার হার্টবিট মানে মনে হচ্ছে কেন একটু কিছু কোনো সাউন্ড করলে মনে হচ্ছে আমার ধপধপ ধপধপ করে উঠছে বুকের ভেতরটা। তো ও ওইগুলি যখন ওর হচ্ছে, তো ও অন্য বলছে আমি মাইন্ডটাকে চেঞ্জ করবার চেষ্টা করছি, নানান রকম কথা চিন্তা করছি, নানান রকম গান ভেতরে ভেতরে করার চেষ্টা করছি, বলে এইগুলি করতে করতে
আমি যখন আমার বেডরুমটায় গেছি, বেডরুম নিচেটা পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে, পুরো রং ঠং করে দিয়েছে, ওপর তলাটা হাফ ওরা রেখে চলে গেছে, নিচের তলা তো পুরো পরিষ্কার। বলছে আমি যখন ঘরে ঢুকেছি আমি আঁতকে উঠেছি যে ঘরের ভেতর প্রথম কথা একটা কেমন মানে পশুদের গায়ের যেরকম একটা গন্ধ, পশু পাখির কোনো খামারে গেলে ঠিক ওই রকম একটা গন্ধ। আর আমি যখন ঘরের কর্নারটায় তাকিয়েছি আমি দেখছি একটা বাদুর উল্টিয়ে যেরকম থাকে ওই রকম উল্টিয়ে রয়েছে। আর পুরো মুখটা বলছে মাথাটা পুরো মানে মনে হচ্ছে আমাকে দেখছে, আমার কাছে ওটা মনে হচ্ছে যে ও আমাকে দেখছে। বলছে আমি এত ভয়ানক চমকে গেছি, এতটা আমি মানে আমার হার্টবিট বেড়ে গেছে, আমি চিৎকার করে আমি কি করব আমি বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, যে বাদুরটা ঢুকলো কখন, কখন এই বাদুরটা আমার ঘরের মধ্যে ঢুকলো। তো এখন কি করবে, ও তখন দৌড়ে বাইরে চলে গেছে, মানে অন্য ঘরে চলে গিয়ে ওই ঘর পরিষ্কার করার ঝুলঝান্ডি টাইপের একটা লাঠি ছিল, তখন ওই লাঠিটা দিয়ে ও বাদুরটাকে তাড়িয়ে দেয়। জানলা দিয়ে বাদুরটা তখন বেরিয়ে গেছে। সেই সময় বাদুরটা জানলা দিয়ে বেরিয়ে গেছে, ও কিন্তু রীতিমতন চোখে দেখেছে যে হ্যাঁ বাদুরটা বেরিয়ে গেছে। এখন ও না আর রিস্ক নিতে পারেনি, ও পুরো জানলা আর তখন খোলেনি, জানলাটাকে বন্ধ করে দিয়ে ও রাত্রিবেলাটা তখন ও শুইছে। যখন সুজাতা শুয়েছে এবারে মোটামুটি ও ক্লান্তিতে ওর দু চোখ বুজে এসেছে, ও মানে ঘুমিয়েও পড়েছে সাথে সাথে। শোয়ার পর বলছে আমি শোয়ার পর সাথে সাথে ঘুমিয়ে গেছি। এইবার ঘুমিয়ে গিয়ে হঠাৎ বলছে কত রাত হবে আমি জানি না, হঠাৎ আমার মনে হচ্ছে আবার সেই একটা ব্যাড স্মেল আমার নাকে আসছে, মনে হচ্ছে আমি আবার কোনো পশু পাখির কোনো একটা মানে থাকলে পুষলে, হাঁস মুরগি পুষলে যেরকম একটা স্মেল আসে বলে ওই রকম আমার নাকের মধ্যে আসছে। আর আমার মনে হচ্ছে কি আমি যে শুয়ে রয়েছি, ও একটা বলছে আমি একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে রয়েছি, মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটটাকে কেউ যেন ভেতরে হাত ঢুকিয়ে আঁচড় দেওয়ার মতন আঁচড়াচ্ছে এরকম ভেতরটা। তো ও এদিক মানে ঘুম চোখেতে একবার এদিক ঘুরছে একবার ওদিক ঘুরছে, অস্বস্তি করছে ওর। হ্যাঁ, তো অনেকক্ষণ এরকম চোখ মুটকে ঘুমানোর জন্য চেষ্টা করলো যে না আমার ওই দুপুরের কথাটাই হয়তো কানের মানে চোখে ভাসছে, এরকম হচ্ছে না আমি ঝট করে ঘুমটা ভেঙে দিয়েছে। বলছে এবার জিরো জ্বলছিল, বলছে যখন চট করে আমি ইচ্ছা করে ঘুমটা ভেঙে দিয়েছি, তো সেই সময় বলছে এক মানে ফটফট ফটফট করে বলছে যে পাখা একটা আওয়াজ করে আবার সেই কোণাটার মধ্যে গিয়ে ওই বাদুরটা আবার ঝুলে রয়েছে। উনা একদম ধরপড় ধরপড় করে উঠেছে যে এইটা কি করে হয়, আমি তো সব জানলা বন্ধ করে দিয়েছি, তাহলে বাদুরটা কি করে আবার ঘরের মধ্যে আসে। এইবার ও তো প্রচণ্ড মানে এতটা ভয় পেয়েছে যে বলছে আমি যে খাট থেকে পাটা নিচেই নামাবো আমার সেই রকম শক্তি নেই, পুরো শরীরটা আমার জমে গেছে, গলা পুরো কাঠ হয়ে গেছে, যে আমার এতটা জল তেষ্টা পেয়েছে যে আমি নিচেই নেমে যে জগ থেকে জল খাবো আমি সেটা অবধি করে উঠতে পারছি না। আর এক দৃষ্টে আমি বাদুরটার দিকে তাকিয়ে তখন ঝট করে আমার মনে পড়লো আমি তো জানলাটা বন্ধ করে দিয়েছিলাম। তো ও কি করেছে যখন এরকম ঘুরে যখন দেখছে তখন বলছে যে অবিশ্বাস্য একটা ঘটনা, যে পুরো জানলাটা খোলা হাট করা। কিন্তু জানলাটা খোলা হাট করাটা কি করে হতে পারে, আমি তো জানলাটাকে আটকিয়ে শুয়েছি। হ্যাঁ, তো তারপরে বলছি যে আমি একদম পুরো থরথর করে কাঁপতে কাঁপতে, তো যেহেতু আমাকেই করতে হবে, আমার সাথে কেউ নেই, বলছে সত্যি কথা বলতে আমার সাথে যদি কেউ থাকতো তো সেই সময় আমি সত্যিই মূর্ছা যেতাম, আমি কিছুতেই মানে আমার চলার ক্ষমতাটা আমি ফিরে পেতাম না। তো তখন ও আবারও নাকি বলে
ওই লাঠিটাকে নিয়ে এসে যেটা কিনা ঝুলঝাড়নি টাইপের, ওটা দিয়ে যখন ও আবার ওই বাদুরটাকে এরকম পিটিয়ে পিটিয়ে ইয়ে করলো, বলছে ও মানে ভালো মতন জানে যে সারা ঘর কিন্তু ও ঘুরছে না যে আমি কোন দিক দিয়ে পালিয়ে যাব, ওর নিশানা ভালো মতন জানে যে আমি জানলা দিয়ে পালিয়ে যাব। মানে একদম ডিরেক্ট ও যখনই ওকে তাড়িয়েছে ও ডিরেক্ট একদম জানলা দিয়ে বেরিয়ে গেছে। তো তারপর বলছে যে আমার আর বাদ বাকি রাতটুকু আমার আর ঘুম হলো না, আমি পুরো বসে ঠকঠক করে কাঁপছি, যেন মনে হচ্ছে আমার আরো বেশি ঠান্ডা লাগছে, ব্ল্যাঙ্কেটটা পুরো মাথার ওপর থেকে নিয়ে চাপিয়ে দিয়ে আমি পুরো ঠকঠক করে কাঁপছি, আর জানলাটাকে বন্ধ করে আমি মানে জানলার দিকে মনে হচ্ছে পিঠ দিয়ে আমি বসে রয়েছি। তো যাই হোক, এই গেল প্রথম দিন। পরের দিন ও আবার তখন জনকে ফোন করলো। জনকে ও এগুলি বলেনি, একটা বাদুর একটা পোড়ো বাড়িতে থাকতেই পারে, সেটা তো পোড়োই ছিল, তো যার জন্য ও বাদুরের কথাটা জনকে বলেনি। তো না বলার পরে ও কি করেছে যে তুমি আমাকে সেই মিস্ত্রি তো কই আসলো না কোনো মিস্ত্রি। হ্যাঁ, তখন বলছে যে হ্যাঁ ওর সাথে আমি যোগাযোগ করতে পারছি না, তো ও হয়তো এই সময় ওর কোনো কারণে ফোন খারাপ আছে কি আছে, ঠিক আছে কটা দিন পর আর তো সব ঠিক আছে, তো তুমি সব গুছিয়ে নিচ্ছ? বলে হ্যাঁ আমি গুছিয়ে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার যেন একটু ভয় ভয় করে, একা একা রয়েছি তো ওই জন্যে। বললো ঠিক আছে সব ঠিক হয়ে যাবে, ওরকম একটা বাড়িতে একা থাকলে এরকম হয়, এটা কোনো ওদের কাছে না এটা কোনো ব্যাপার না, ওরা ভয় ঠয় না, ওরকম ওরাও ইংরেজের মতন হয়ে গেছে, তো ওরা ভয় ঠয় পায় না এই সমস্ত জিনিসে। তো যাই হোক, ওদিন সুজাতা যখন স্নান করতে গেছে, বলছে কি আমি না যখন গায়ে জলটা ঢেলেছি তখন আমার মনে হচ্ছে কি গাটা না একটু জ্বালা জ্বালা করছে। হ্যাঁ, তো গাটা জ্বালা জ্বালা করছে যখন ও ঘরে ঢুকে, যখন ও এরকম ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছে, বলছে আমার মনে হচ্ছে কি মানে ঘুমিয়ে থাকলেও দেখবে অনেকের গায়ে না এরকম আঁচড়ের দাগ হয়, আমার মনে হচ্ছে কি আমার গায়ের মধ্যে আঁচড়ের দাগ, যেন মনে হচ্ছে আমার শরীরের মধ্যে আঁচড়ের দাগ। তখন বলছে যে কি হলো, এরকম দাগ হলো কিসের? তো আর ও এটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা আর ওর মাথায় নেই। ও যাই হোক ঘর ঠর নিয়ে ব্যস্ত, ঘর গোছাচ্ছে, সমস্ত সব আসবাবপত্র পরিষ্কার করে সব ঘর গোছাচ্ছে। হ্যাঁ, তো ওই পরের দিনও ওই রকম, যেদিন আর কি আগের দিন রাত্রে এরকম হয়েছে, তো পরের দিন কি করেছে ও এইরকম ঠিক ওই সন্ধ্যাটা হবে, ও এরকম ছাদের দিকে, বলছে আমি সিলিং এর দিকে এরকম মুখ করে শুয়ে রয়েছি, হঠাৎ যেন মনে হলো পুরো মানে সিলিংটা জুড়ে একটা ছায়া বাদুরের একটা ছায়া মূর্তি, মানে একটা ছায়া পড়েছে, অবয়বটা ধরো আমরা দাঁড়িয়ে থাকলে আমাদের যেরকম ছায়া পড়ে ওই রকম একটা বাদুর আকৃতির একটা ছায়া ও দেখতে পাচ্ছে, যে ওই ইয়েটার মধ্যে এরকম জুড়ে রয়েছে পুরো ঘরটার মধ্যে, বিশাল আকারের, মানে এটা ঘরে যেই বাদুরটা ছিল সেই বাদুরটা তো যদি ছায়া পড়ে তো কম জায়গা নিয়ে পড়বে, এটা বলছে কি পুরো ছাদটা জুড়ে কত বড় একটা বাদুর হলে ওই রকম বাদুরের আকৃতির একটা ছায়া, কিন্তু ছায়াটা ও প্রথম ভেবেছে ঘরের কোনো জিনিসের ছায়া পড়েছে নাকি, ও শুয়ে এরকম এক দৃষ্টে তো তাকিয়েছিল, ছায়াটা কিন্তু মাঝে মাঝেই তিত্তির তিত্তির করে নড়ছে। হ্যাঁ, যখন তিত্তির করে নড়ছে এবার ওর প্রচণ্ড ভয় হয়ে গেছে, যে প্রচণ্ড ভয় হয়ে গিয়ে বসে বসে ও কাঁপছে যে আজকে আমি কি করব। মানে ও এবারে মানে ও কাঁপছে শুধু নয়, ওর রীতিমতন ভয়ের চোটে কেঁদে দিয়েছে, মানে ওর ভেতরটা এতটা থরথর করে কাঁপছে, আর ওই মানে একটা বীভৎস রকমের একটা ছায়া, যেই ছায়াটা কিনা তত্তর তত্তর করে কাঁপছে, মনে হচ্ছে ছায়াটা জীবন্ত। তো যাই হোক, ও মানে অন্যদিকে ঘরের সমস্ত লাইট তখন পটপট করে জ্বালিয়ে দিয়েছে, যখন প্রত্যেকটা আলো জ্বালিয়ে দিয়েছে তখন দেখলো না কোথাও তো কোনো ছায়া নেই, কিচ্ছু নেই। তো সেই দিন রাত্রির বেলা ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, আবার তাড়াতাড়ি, আর তো কোনো কাজ নেই, ঘুমিয়ে পড়েছে। তো সেই দিনও রাত্রির বেলা এবারে কি হয়েছে, ওই রকম আবারও সেই একটা বাদুরের একটা স্মেল পেয়েছে, আবারও এইবার ঘরের মধ্যে বেশ
অনেকটা জোর জোর ডানা ঝাপটানোর ও আওয়াজ পেয়েছে। যখন অতটা জোরে ডানা ঝাপটানোর আওয়াজ পেয়েছে, তো সেই সময় ওর কিন্তু মানে কানে শুনছে, ঘুম ভাঙেনি। তো সেই সময় এবারে কি হয়েছে, ও দেখছে এবারেও ওর ব্ল্যাঙ্কেটের ভেতরে ওই রকম ওই বাদুড়টা ঢুকে যাচ্ছে, সত্যিকারেরই বাদুড়টা ঢুকে যাচ্ছে, এটা কোনো ছাওয়া নেই, এটা কোনো স্বপ্ন না, বাদুড় ঢুকে যাচ্ছে। আর ওর পুরো সারা শরীরে মানে ও মানে ঘাড় গলা যেইখানে পেরেছে সেইখানে যেরকম কোনো হিংস্র বেড়াল মানে থাবা মেরে আছড়ে দেয়, ওর সারা শরীর যেন ওই রকম ফালা ফালা করে দিচ্ছে। তখন ও একেবারে চিৎকার করে উঠেছে, চিৎকার করে উঠে এইবারে দেখছে যে আবার ওই বাদুড়টা সেই ওই কোণাতেই রয়েছে। তখন তো বলছে আর কিছুতেই আমি এইখানটা আমার পক্ষে ঘুমানো সম্ভব না। এইবারে ও মানে বিশাল পরিমাণে ভয় পেয়ে গেছে যে এই ও পড়ে যায় সেই পড়ে যায়, ও আর ও বাদুড় তাড়ানোরও মানে ওর ক্ষমতা নেই। ও দৌড়ে এই ঘরের ছিটকানি আটকিয়ে ও তখন পাশের রুমে গিয়ে সোফার মধ্যে গিয়ে বসে ও একদম মানে পুরো মানে সারা শরীর থেকে ওর মনে হচ্ছে কি ধারধার ধারধার করে ওই ঠান্ডাতেও মনে হচ্ছে ওর ঘাম বেরাচ্ছে। তো যাই হোক কোনো রকমের সকাল হয়েছে। সকাল হলে ওই দিন ও জনকে তখন ফোন করে ডাকিয়েছে যে তুমি শিগগির এসো, আমি এইখানে থাকতে পারছি না, আর না হলে তুমি গাড়ি পাঠাও, আমি চলে যাব এইখান থেকে। আমি তখন ওকে যতটা সম্ভব এরকম বুঝিয়েছে। তো বোঝানোর পর জন স্বাভাবিক কথা, নিজে না দেখলেও তো বোঝা যায় না, ও তো ব্যাপারটা বোঝেইনি। তারপরে সেই দিনই জন এসছে যে ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি আসছি, কি ব্যাপার আমি দেখছি। তো যাই হোক এখন জন যেদিন এসেছে তো সেই দিন কিচ্ছু নেই। বলছে যে যদি এইটা কোনো মানে ওর এটা যদি বাসা হয়ে থাকে, যে হ্যাঁ এতদিন আমরা এখানে ছিলাম না সেই কারণে বাদুড়টা বাসা করেছে, তো যদি সেই কারণে বাদুড়টা বাসা করে থাকে তাহলে যেদিন জন এসেছে সেদিন কিন্তু ওই বাদুড়টার কোনো দেখা নেই। হ্যাঁ, সত্যিকারের কথা জন 2-3 দিন ছিল, ও মিস্ত্রি ডাকিয়েছে, কাজ করিয়েছে, ও একটা দিনের জন্য সুজাতা কিন্তু বাদুড়টাকে দেখতে পায়নি। তো এখন জন ওকে বলছে, যখন সুজাতার স্বাভাবিক দেখো স্বামী স্ত্রী, ও দেখছে যে সুজাতার পুরোটা গায়ে না আঁচ বেড়ালে ঠেরালে আঁচড়ালে যেরকম দাগ, সারা শরীরে মোটামুটি ঘাড়ে গলায় পিঠে ওরকম আঁচড়ের দাগ। তখন বলছে যে এরকম তোমার কি হয়েছে। তো ও যখন সুজাতা এই কথাটা বলল, বাদুড়ের পুরো ফ্যাক্টটা ওকে যখন খুলে বলল, তো জন তখন হাসছে, বলছে যে তুমি কি বলছো, আজকালকার দিনে এই সমস্ত কথা তোমার মুখে মানায় না। তখন ওকে না একটা ইন্ডিয়ান বলে না একটা বাজে কথা বলেছে। হ্যাঁ, এই নিয়ে তখন জনের সাথে ওর মোটামুটি একটু বেশ ঝগড়াঝাটি হয়েছে যে ইন্ডিয়ান এরকম হেন তেন, তোমরা এই সমস্ত করো গাইয়া ফাইয়া, মানে ওদের ভাষায় ইংলিশে এই সমস্ত কথা ওকে বলেছে। তো যাই হোক টুকটাক ওদের মধ্যে একটুখানি যখন এরকম অশান্তি চলেছে, তো সেই সময় এবার জনকেও আবার চলে যেতে হবে। তো জন থাকাকালীন ও তখন ফোন করেছে সুজাতা ওর কাকাকে। যখন ওর কাকাকে ফোন করেছে, কাকাও তো ইন্ডিয়ান, হ্যাঁ, কাকাকে যখন ফোন করেছে, কাকা এই রকম সমস্ত ঘটনাটা ওই কাকাকে যখন বলেছে, তখন কাকা বলছে কি যে ঠিক আছে তুই এক কাজ কর, তোকে যদি এইরকম কিছু দেখ, এটা হয়তো অন্য কোনো ব্যাপার হতে পারে, তো সত্যি সত্যিই যদি এইরকম কিছু তুই অনুভব করতে পারিস, তো তোকে আমি একটা কথা বলছি, তুই রসুন এনে, হ্যাঁ যদি সত্যি সত্যিই যাই হয়ে থাক না কেন, তোর এটা নিয়ে কোনো চিন্তা করিস না, তুই রসুন এনে পুরো ঘরের মধ্যে যেই রকম হচ্ছে জালনা দরজা আমরা গাঁদা ফুলের মালা যেই রকম দেই, তুই ওই রকম, এটা জনকে তুই জানাস না, তো তুই ওইভাবে সারা ঘরের মধ্যে রসুন দিতে থাক। হ্যাঁ, পুরো বাড়িতে এমন কর যে যেন রসুনের একটা ঝাঁঝ যেন সারা বাড়ির থেকে বেরায়। তুই এইরকম একটা কাজ করে দেখ যে এটার ফল কি হয়। তখন বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখি, চেষ্টা করছি। হ্যাঁ, তো জন থাকাকালীন ও
বাজারে গেছে, বাজারের থেকে ও ওই রসুন টসুন এই সমস্ত সব আনিয়েছে। তো আনিয়ে যখন এরকম মালা গেঁথে গেঁথে যখন ও গাচ্ছে ঘরে দেবে, তো তখনও আবার ওই রকম জনের সাথে ওর আবার ঝগড়া হয় যে এই সমস্ত করার জন্য ওকে আবারও বেশ কটু কথা শুনতে হয়। কিন্তু ও জানে যে আমাকে তো এখানে থাকতে হবে, হ্যাঁ। আর সত্যি তো এই ব্যাপারটা ও কিছুটা জানতো যে হ্যাঁ, রসুনে অনেক রকমের কাজ হয়। তো যাই হোক, জন তো এরকম ওর উপরে রাগারাগি করে যখন চলে আসে, তো চলে আসার সময় তখন এ কি করেছে, সুজাতা কি করেছে, ওই রকম সারা ঘরের মধ্যে ওই রকম রসুন দিয়ে রেখে দিয়েছে। তো যখন সারা ঘরের মধ্যে রসুন ও দিয়ে রেখে দিয়েছে, তো সত্যি কথা বলতে বলছে যে তারপর থেকে একদিনের জন্যেও ও ওই ঘরটার মধ্যে ও কিন্তু আর বাদুড়ের দেখা পায়নি। তো বাদুড়ের দেখা পায়নি, এবার ও সবই ঠিকঠাক আছে, যাক সব ও একটা বাধার হাত থেকে, একটা বিপত্তির হাত থেকে ও রক্ষা পেয়েছে। তো এখন ও আবার এইবারে কি করলো, চাকরিতে এরকম যাওয়া আসা করছে। তো তার মধ্যে এইবারে ঘরে যখন আবার জন আসছে, ও তখন ও বলছে তুমি এইগুলি খোলো, না হলে তোমার সাথে আমি থাকবো না, হ্যাঁ, তুমি একটা মেন্টাল পেশেন্ট। এখন ওদের মধ্যে না মোটামুটি এই রসুন দেওয়া নিয়ে বলছে আমি এই গন্ধ একদম সত্যি উগ্র গন্ধ, বিশ্রী গন্ধ আমি সহ্য করতে পারছি না, সত্যি রসুনের গন্ধ সহ্য করা যায় না, আমি সহ্য করতে পারছি না, তুমি এই রসুন ঘর থেকে ফেলে দাও। তো এই এখন অশান্তি এমন পর্যায়ে এসে পড়েছে যে ওদের মনে হয় যেন ঘর সংসার ভেঙে যেতে বসেছে। তো এই নিয়ে ঝগড়া করতে করতে একদিন ওই প্রত্যেকটা রসুন যতগুলি মালা ছিল, প্রত্যেকটা মালা নিয়ে ও কি করেছে, জন ফেলে দিয়েছে। যখন জন ফেলে দিয়েছে, তো দেওয়ার পর বলছে কই কি কোথায় তোমার বাদুর, কিন্তু সত্যি কথা বলতে জন যখন থাকছে সেই সময় কিন্তু ওই বাদুরটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এইরকম খুব অশান্তি টশান্তি করে জন এরকম চলে গেছে রসুন টসুন ফেলে দিয়ে। সেই দিন রাত্রিবেলা আবার ওই রকম ভয়ানক তাণ্ডব, ঘরটার মধ্যে ঘুরে 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 ওই বাদুরটা এরকম খাচ্ছে, পাক খাচ্ছে, আর ঘুরে ঘুরে কিছুক্ষণ পর পর ওর কাছে এরকম নেমে আসছে, আবার উঠে যাচ্ছে, এরকম করছে। তো সেই দিন রাত্রেবেলা ও আর ওর স্নায়ুতে আর নিতে পারেনি, ও মোটামুটি একদম পুরো ঘরের মধ্যে অজ্ঞান হয়ে, ওই রকম দৃশ্য দেখার পর ও ঘরের মধ্যে পুরো অজ্ঞান হয়ে পড়েছিল। যখন অজ্ঞান হয়ে ও মানে পড়েছিল, ও কতক্ষণ পড়েছিল, ঘন্টা পড়েছিল, পুরো দাঁত জিভের সাথে ঢুকে গিয়ে মানে দাঁতগুলি এমনভাবে অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, দাঁতগুলি জিভের সাথে বসে গিয়ে এরকম কেটে কেটে গেছে, ওর এই রকম পরিস্থিতি হয়েছে। তারপরে যখন এরকম সেদিন আবার রাত্রেবেলা যখন অফিস থেকে জন বাড়িতে ঢুকে যখন ওই রকম দেখেছে, দেখার পরে তখন একদম সবাইকে খবর দিয়েছে, ওর কাকাদেরকে খবর দিয়েছে। যখন কাকা ঠাকা সবাই এসছে, দেখছে সত্যি ওর অবস্থা খুব খারাপ, এখন ওকে হসপিটালে না নিলেই নয়। তারপরে সেই হসপিটালে নিয়ে যাওয়া হয়, কাকার বাড়িতে রেখে ওর পুরো ট্রিটমেন্ট করা হয়। তো তারপর থেকেই ওর সাথে জনের সাথে মোটামুটি বিশাল রকমের ঝগড়াঝাটি, অশান্তি। তো তখন কাকা ওকে ভালো মতন সুস্থ টুস্থ করে এবার জনের বাড়ির থেকে বলছে ও মেন্টাল পেশেন্ট, ওর সাথে মানে ওকে আর আমরা রাখতে পারবো না, হ্যাঁ। তো এই নিয়ে একটা এমনিতেও ওদের বাড়ির থেকে মানে বিয়েতে মত ছিলই না, এই নিয়ে তখন ওদের সাথে খুবই মনোমালিন্য হয়। হওয়ার পরে তখন ওর কাকা ওকে আবার ইন্ডিয়াতে তখন পাঠিয়ে দেয়, এই সুজাতার মা বাবার কাছেই আবার পাঠিয়ে দেয়। তো পাঠিয়ে দেওয়ার পর বলছে আমি অনেক রাত্রে ঘুমাতে পারিনি, আমার যেন স্বপ্নের মধ্যে ও আবার এখানে যখন চলে এসেছে, ও মোটামুটি আর এই সমস্ত কিছু দেখেনি, ও মোটামুটি সুস্থ। ইন্ডিয়ায় এসে আসার পরে বলছে যে আমার একটা দুঃস্বপ্নের মতন আমার ওই দিনগুলি কেটেছে, আমার এই রকম ভয়ানক একটা আমার অভিজ্ঞতা হয়েছে। তারপর জনের সাথে ও ডিভোর্স, ও যখন চলে এসেছে, আসার পরে বেশ কয়েক বছর পর ডিভোর্স পেপার আর যে টাকা ও ইনভেস্ট করেছিল ওই বাড়িটাতে, সেই টাকা শুদ্ধ ওকে ওইরকম ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। তো জনের সাথে ওর ডিভোর্স হয়ে যায়, হয়ে গিয়ে সুজাতা তারপরে ও একটা সেলসের কাজ করেছিল বেশ কিছুদিন, এখন বিয়ে থা হয়ে গেছে। তো সেই দুঃস্বপ্ন ও বলছে আমি বেশ
কয়েক বছর আমি যেন মনে হয় হাঁটতে চলতে বাদুড় দেখছি। বলছে রাত্রেবেলা আমি বাইরে মানে দেখছি না এখানে আর ওইটা নেই, কিন্তু আমার মনে হচ্ছে হ্যাঁ এই যেন আমাকে বাদুড়ে তাড়া করবে, এই বোধহয় এসে আবার আমাকে খাবলিয়ে আছড়িয়ে দেবে। বলছে আমার সাথে এই রকম জিনিস ঘটেছিল, যেটা কিনা মানে দুঃস্বপ্ন অন্য লোকের কাছে, যেটা আমার সাথে সত্যি সত্যি হয়েছিল। তো এই ছিল আমার ফার্স্ট ঘটনা। বলো তোমাদের কেমন লাগলো? আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে, আমারও একটু অন্যরকম লেগেছে ব্যাপারটা। তো বলো তোমাদের কেমন লাগলো, একটু কমেন্ট করে জানাও। বিনীতা ভট্টাচার্য লাহিড়ী লিখছে, বাদুর এমনিতেই দেখতে ভূতের মতো লাগে। হ্যাঁ অরিজিৎ মজুমদার বলছেন দুর্দান্ত। আচ্ছা তাহলে আর কেউ আছে বিনীতা কমেন্ট? ভট্টাচার্য লাহিড়ী বলছে খুব ভয়ের আর ভয়ানকও। হ্যাঁ সৌমি রয় বলছে ফোবিয়া হয়ে গেল, রসুন নিয়ে ঘুরবে। হ্যাঁ সত্যি ওর ফোবিয়া, ও অনেক দিন ওরকম ছিল, মানে ও এখন আমাকে বলছে যে আমার ভয় কি, যেটা আমার সাথে হয়েছে ওরও মেয়ে হয়েছে, বলছে যদি আমার মানে ওর একটা এখন এমন ফোবিয়া হয়ে গেছে আমার মেয়ের সাথে হবে না তো, আমার এইরকম একটা ওর ভেতরে আর কি মানে চলছে, জানো তো। হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে আমি সর্বাণী মৈত্র বলছে দারুণ লাগলো। সুদীপ্তা কুন্ডু বলছেন ঘটনাটি খুবই মারাত্মক। মারাত্মক। তারপরে কি হয় জানো তো, যখন কেউ বিশ্বাস করে না, ধরো আমার সাথে একটা কিছু ঘটছে, তো এবার আদার্স কারোর সাথে নাই ঘটতে পারে, কিন্তু তার জন্য যে আমার সাথে ঘটছে না সেটা তো নয়, তো সেই কারণে দেখা যায় কি অনেকে বিশ্বাস করে না, তো সেই জায়গায় তখন না সেই মানুষটা আরো তলিয়ে যায় অতলে, জানো তো, তাকে তুলে ধরা তো দূরের কথা, সে তখন আরো নেমে যায় নিচে। টাটাই ব্যানার্জি বলছে মারাত্মক ঘটনা, পুরোটা শুনিনি তাও বলছি। শর্মিষ্ঠা হাজরা বলছেন দারুণ। বিনীতা ভট্টাচার্য লাহিড়ী বলছে অ্যাকচুয়ালি জিনিসটা কি ছিল জানা গেছে কি? ও আর ওখানে তো থাকেই নি, বোঝায়। আচ্ছা বলো না। মানে আরো ওখানে থাকেনি, যেহেতু ও প্রচন্ড ওইভাবে অসুস্থ, তখন ওর কাকা, যেহেতু ওর কাকা ওকে নিয়ে গেছে, একটা দায় তারও থেকে যায়, তো যদি কিছু হয়ে যায় তো কাকা বাড়িতে নিয়ে এসে ওর ট্রিটমেন্ট না কিচ্ছু আর বোঝা যায়নি। তারপর থেকে যে ওর যে কোনো কিছু হয়েছে বা ওর যে কোনো মানে সাইকিয়াট্রিক্স লাগবে এরা কিচ্ছু না, কিচ্ছুই হয়নি, কিন্তু কি যে ওর ওই ওই কয়েকটা দিনের মধ্যে যে ওর সাথে কি হয়ে গেল, পুরো লাইফটাই ওর শেষ হয়ে গেল এটার জন্যে। ঠিক আছে আমি এর পরের গল্পে চলে যাচ্ছি। তো আমি এইবারে যেই গল্পটাতে চলে যাচ্ছি, এই গল্পটা হচ্ছে মানে আজকাল বেশি পুরনো না, এটা গত বছরের একটা ঘটনা, আমি তোমাদেরকে বলছি। তো এই ঘটনা হচ্ছে সুরজিৎ বোস। হ্যাঁ, তো সুরজিৎ বোস বলে একজন লিখেছে, তো সে বলছে হ্যাঁ, তো মানে উনি মানে উনি বলা যায় না, ও অনেক অনেক ছোট, হ্যাঁ বেশি বয়স না, বিয়ে থাও এখনো করেনি। তো সুরজিৎ বোস যখন আমাকে এই গল্পটা পাঠিয়েছে, তো ও আমাকে পাঠিয়ে বলছে ওর সাথে এই জিনিসটা হয়েছে, তো বলছে যে আমার এই গল্পটা একটু রিকোয়েস্ট করেছে যে শোনানোর জন্যে। এখন সুরজিৎ বোস হচ্ছে ওর মানে বাবা মায়ের একটাই একটাই ছেলে, মেয়ে ঠেহে নেই। তা এখন সুরজিতের সাথে ওর দাদুর একটা বেশ ভালো সম্পর্ক, যেরকম সবার সাথেই থাকে, সব নাতিদের সাথে থাকে, তো ওর দাদুর সাথে একটা খুব ভালো সম্পর্ক। তো ওর দাদু না সবসময় কথায় কথায় বলতো কি যে আমি যখন মরে যাব না সুরো, তুই কিন্তু আমাকে সে গয়ায় গিয়ে আমার পিণ্ডদান করবি, হ্যাঁ আমি উদ্ধার পেয়ে যাব, কারণ তুই তো আমার বংশের এখন মানে শেষ প্রদীপ, তো তুই আমার কিন্তু পিণ্ড দিবি। তো এইরকম সব আর কি, মানে যখন এরকম কথাটা বলতো যখন ছোট ছিল, তো সেই সময়। তো এখন কি হয়েছে, ও সুরজিৎ কি করেছে, যখন এখন ওটা হয়েছে মোটামুটি প্রায় 5-6 বছর আগে ওর দাদু মারা যায়। আর এই ঘটনাটা ও যখন ছোট ছিল দাদুর সাথে খেলা ঠেলা করতো, সেই সময় আর কি ওর দাদু সবসময় ওকে আদর ঠাদর করলে বলতো যে তুই কিন্তু আমাকে মুক্তি দিবি, তুই কিন্তু আমাকে, আমি মারা গেলে তুই কিন্তু আমাকে গয়ায় গিয়ে পিণ্ড দিবি। হ্যাঁ, তো এই এই কথাটা শুনে শুনে মোটামুটি ও বড় হয়েছে। তো প্রায় 10 মানে 5 বছর আগে যখন দাদু মারা যান,
তো সেই সময় ওরও মনে মনে না এটা যে না দাদু সত্যি আমাকে এই কথাটা বলেছিল, তো দাদুর এই কাজটা আমাকে করতেই হবে, যেভাবেই হোক দাদুর এই কাজটা করতে হবে। তো ওর বাবাও বলে যে বাবু তোকে তো এরকম দাদু বলে গিয়েছিলেন, তা তুই কিন্তু দাদুর এই কাজটা করিস, গয়ায় গিয়ে দাদুর পিণ্ডটা দিয়ে আসিস। তখন বলছে যে হ্যাঁ আমিও একটা ঠিকঠাক একটা ছুটি চেষ্টা করছি, হলে আমি গিয়ে গয়ায় গিয়ে পিণ্ডটা দিয়ে আসবো। তো ওদিন কি হয়েছে, রাত্রে সমস্ত কথাবার্তা হয়েছে, তো সেদিন রাত্রে সুরজিৎ যখন ঘুমিয়েছে, তো ও রাত্রেবেলা স্বপ্ন দেখছে ওর দাদু এরকম, ও দেখছে যে এরকম জানলার কাছে দাঁড়ানো দাদু এরকম ওর দিকে তাকিয়ে হাসছে, এটা কিন্তু স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন দেখছে দাদু ওর দিকে তাকিয়ে হাসছে, হাসতে হাসতে বলছে অসুর আমার মুক্তির পথটা কিন্তু তুই বেছে করে দিস, হ্যাঁ তোকেই কিন্তু বেছেছি আমার মুক্তির পথের জন্য, হ্যাঁ আমার পিণ্ডটা দিবি তো। ও না ঘুম ভেঙে গেছে, মানে দাদুকে প্রচন্ড ভালোবাসতো, তো ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে এবার ও ঠিক করেছে যে না এবার যতই বাধা, মানে এই যাচ্ছি যাব করছি করব ব্যাপারটা চলছে, প্রায় 5 বছর হয়ে গেল দাদু মারা গেছেন, না দাদুর আমাকে এটা করতেই হবে, হ্যাঁ। তো তাই ও একটা ভালো দিন দেখে তখন কি করেছে, ওর বাবাকে বলছে বাবা তাহলে আমি যাই, আমি একটা ভালো দিন দেখে আমি দাদুর পিণ্ডটা গয়ায় গিয়ে দিয়ে আসি। তখন বলছে আচ্ছা ঠিক আছে যাও, সাবধানে যেও হেন তেন যতটুকু বাড়ির লোক বলে। তো সুরজিৎ যখন কি করেছে, বলছে আমি যখন মানে স্টেশনে গিয়ে নামলাম, গয়া স্টেশনে গিয়ে নামলাম, তো সেই সময় বেশ ভিড় ভাট্টার মধ্যে আমি যখন এগিয়ে এগিয়ে যাচ্ছি, স্টেশন মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি, তো সেই সময় আমার চোখটা এবারে এরকম একটা জায়গায় আটকে গেছে, একটা জায়গায় আটকে গেছে বলতে বলছে আমি দেখছি বেশ লম্বা চওড়া একজন বয়স্ক ভদ্রলোক, সৌম্যকান্তি, খুব সুন্দর দেখতে, আর কিন্তু ভদ্রলোক যে দাঁড়িয়ে আছে, ভদ্রলোক কিন্তু একটা বলয়ের মধ্যে রয়েছে, মানে ওর আশেপাশে না একটা মনে হচ্ছে আলোর ঝটা, হ্যাঁ বলছে যে এত লোকের মাঝেও ও যেন অধরা অছোয়া, হ্যাঁ বলছে আমি আমার গায়ে কাটা দিচ্ছে, বলছে এতগুলি লোক প্ল্যাটফর্মে, বলছে উনি যেন সেই যেন মানে কচু পাতায় জল যেমন টলটল করে ছুতে পারে না, হ্যাঁ তো ওই রকম উনি যেন মনে হচ্ছে যথেষ্ট অত লোকের মাঝে উনি একা, হ্যাঁ। তো আমার না ওদিকে যখন এক দৃষ্টে আর ভদ্রলোককে আমার খুব চেনা লাগছে, মানে কোথায় যেন দেখেছি, কার সাথে যেন ওনার মিল রয়েছে, বলছে জাস্ট আমার ওরকম মনে হচ্ছে। তো তখন আমি সেই সময় ও তাকিয়ে রয়েছে, তো হঠাৎ এত লোকজন যাচ্ছে, তো আমার গায়ে ধাক্কা দিতে দিতে যখন লোক যাচ্ছে সবার হাতেই মোটামুটি মাল রয়েছে, তো তখন আমার সম্বিত যখন ফিরে পেয়েছি, তো ফিরে আমি মানে পড়ে যেতে গিয়ে ধাক্কাটা খেয়েছি, হাতে আমার ব্যাগ গিয়ে আবার যখন সামলে উঠে আমি যখন আবার তাকিয়েছি, আমি কিন্তু আর কিচ্ছু দেখতে পেলাম না। তো যখন কিছু দেখতে পাইনি তো ভাবলাম যে ঠিক আছে হয়তো আমার মনের ভুল, আমি বেরিয়ে গেছি। আমি বেরিয়ে গেলাম, হোটেল ছিল বুক করা, হোটেলে উঠলাম, হ্যাঁ উঠে মোটামুটি ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এবারে আমি খেতে বেরিয়েছি। বলল যে আমি খেতে গেলাম, যে আমি এবারে লাঞ্চ করতে গিয়ে আমি ডিরেক্ট আর সেই সময় বাড়ি আসিনি, আমি একটু কিছু অনেক কিছু কেনাকাটা, আমি একদম শর্ট টাইম নিয়ে গেছি যে আমি আজকে পৌঁছাবো, কালকে পিণ্ড দেবো, পরশুদিন চলে আসবো, আমি এইরকম একটা শর্ট টাইম নিয়ে আমি গেছিলাম। তো যাই হোক এবারে আমি যখন লাঞ্চ করেছি, করে এবার আমি একটু কেনাকাটা করে যখন বাড়ি মানে হোটেলে ফিরছি, তো সেই সময় আমার মনে হলো কেউ যেন আমার পেছন পেছন আসছে, হ্যাঁ। এবারে ফার্স্ট টাইম যখন তাকিয়েছি কেউ নেই, মানে সত্যি বলতে কি ওই ওই রাস্তাটা দিয়ে সেই সময় কেউই নেই, মানে অন্য কারোরও পায়ের আওয়াজ হওয়ার কথা না, যে কেউই নেই সেই সময়, হ্যাঁ। বলল আমি ঠিক হোটেলে ঢুকবো তার আগের একটা বাঁকে আবারও আমি যখন পায়ের আওয়াজটা দেখতে পেলাম, তো তখন যখন আমি ঘুরে তাকিয়েছি,
তখন দেখছি যে স্টেশনে আমি যেই ভদ্রলোককে দেখেছি, অতি পরিচিত, অতি চেনা, অতি আপন আমার মনে হচ্ছিল, সেই ভদ্রলোক দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে আর আমাকে ওনার কাছে আসার জন্য ইশারা করছে। হ্যাঁ, আমাকে ওনার কাছে আসবার জন্য ইশারা করছে। তো যখন আমাকে ওনার কাছে আসার জন্য ইশারা করছে, তো সেই সময় আমি দাঁড়িয়ে গেছি। বলছে যে সেই সময়টাই যখন আমি দাঁড়িয়ে গেছি, তো তখন আমাকে ভদ্রলোক বলছে যে একটা কথা বলবো, তুমি কি আমার কথা রাখবে? তখন বলছে হ্যাঁ বলুন। বলছে আমি একেবারে আমার দাদুর মতন আজ্ঞা নিয়ে আমি ওনাকে বললাম হ্যাঁ বলুন। তখন বলছে আমাকে কি তুমি একটা একটা পিণ্ড কি তুমি দান করতে পারবে? হ্যাঁ, তখন বলছে যে হ্যাঁ আমি তো এখানে না, বলছে ফার্স্ট টাইম এই কথা বলেছে, তুমি তো পিণ্ড দান করতে এসছো, তুমি কি আর একটা পিণ্ড দান করতে পারবে? তখন বলছে হ্যাঁ আমি তো পিণ্ড দান করতেই এসেছি, আমার দাদুর পিণ্ড দান করতে এসেছি। তখন বলছে যে তুমি রণজয় বোসের নামে একটা পিণ্ড দান করতে পারবে? তখন বলছে যে মানে ওর বলছে কি আমি না পুরো মানে কি করব, হ্যাঁ বলবো কি না বলবো কি জানি, দেওয়া যায় না কি অন্য লোকের পিণ্ড, আমি না চুপ করে রয়েছি। তো তখন বলছে কি আমি অনেক দিন থেকে না উদ্ধার হতে পারছি না, এইভাবে সেই টাইমটা বলেনি, বলছে একটা যদি উদ্ধারের পথ করে দাও। হ্যাঁ, তখন বলছে যে হ্যাঁ আমি দিতে পারবো, পিণ্ড দিতে পারবো। তখন বলছে যে তুমি আমার নামে একটা পিণ্ড দিও। তো যখন উনি ওনার নামটা বলল, নামটা বলে তখন সেই সময় বলছে কি যে মনে থাকবে তো, আর আর তোমার সাথে আমার দেখা হবে না। হ্যাঁ, তখন বলছে কেন, আমি তো ওই হোটেলেই উঠেছি, আপনি আসবেন, আপনাকে আমি স্টেশনেও দেখেছি, আপনি আসবেন, আপনাকে আমার দাদুর মতন লাগছে দেখতে, আপনি আসবেন। তখন নাকি বলে ভদ্রলোক হেসে বলল আমি ওনার কিন্তু পথের দিকে তাকিয়ে রয়েছি। তো সেই সময় উনি কি করেছেন, বেশ কিছুটা যাওয়ার পরে আমার মনে হলো কি উনি আর যে কোথায় গেলেন, আমি মানে এতটা মোহগ্রস্ত হয়ে গিয়েছিলাম আমার আর মাথায় নেই। হঠাৎ আমার খেয়াল পড়লো উনি তো চলে গেছেন। তো যাই হোক বললো আমি বাড়িতে এসেছি, বাড়িতে এসে আমি হোটেলে এসে রাত্রেবেলা সব জোগাড় করলাম, ওনার নামটাও আমার মনে এরকম লিখে রাখলাম যে মনে থাকবে না, তো আমি লিখে রাখলাম। লিখে রাখার পর তারপরে যখন আমি পরের দিন পিণ্ড দিতে গেছি, পিণ্ড দিয়েছি, পিণ্ড দিয়ে আমি এবারে শুধু ভাবছি কি উনি হয়তো আসবেন, ওনাকে হয়তো দেখতে হবে, একটা টান অনুভব করছি আমি পুরো রীতিমতো ওনার ওপরে আমি একটা টান অনুভব করছি। তো সেই সময় ও কি করেছে, সুরজিৎ কি করেছে, ও পিণ্ড ফিণ্ড দিয়ে বাড়িতে এসেছে, ঘরে এসেছে, এসে ওই রাতটুকুনো কাটিয়েছে, মাল ঠাল সব যতটুকুনো যা নিয়েছিল জিনিসপত্র নিয়ে ও না বাড়িতে এসেছে। ও বাড়িতে এসেছে, আসার পরে বলছে কি যে বাপি আমি একটা কথা বলবো। তখন বলছে যে হ্যাঁ বল, কি হলো, কেমন সব ঠিকঠাক করলি কিনা? বলে হ্যাঁ আমি তো সব ঠিকঠাক করেছি। তো বাপি আমাকে না রণবিজয় কি বললাম নামটা, হ্যাঁ, তো বলছে যে আমাকে না উনি বললেন, রণবিজয় বললাম মনে হচ্ছে, তো বলছে যে আমাকে এরকম একজন বোস, হ্যাঁ আমাকে বললেন যে এরকম ওনার মানে একটা পিণ্ড দিয়ে দিতে কারোর নামে, উনি হয়তো দিতে এসেছিলেন, যে কোনো কারণে দিতে পারলেন না, উনি আমাকে এই কথাটা বললেন, তো আমি না ওনার পিণ্ডটা দিয়ে দিয়েছি। তো এটা কি ঠিক করেছি? তখন বলে কি যে কি জানি বংশ ছাড়া কারোর পিণ্ড দেওয়া যায় কিনা আমি তো ঠিক জানি না। তো তুই ঠিক আছে, তোর ওনার হয়তো তোর হাতে ওনার বংশের কেউ যদি উদ্ধার হয়ে যায় তো ভালো। হ্যাঁ, রণজয় বোস। তো বলছে যদি উদ্ধার হয়ে যায় তো হয়ে যাক। হ্যাঁ, তো এই যাই হোক ওর আর এই সমস্ত কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। হ্যাঁ, তখন ওই দিন রাত্রেবেলা যখন ও ঘুমিয়েছে, এমনি ঘুমিয়েছে, তখন দেখছে ওই রাত্রিরে
ওই জানলাটা যে আগে একবার স্বপ্ন দেখেছিল ওর দাদুর, ঠিক সেই জানলার ধারে ওর দাদু দাঁড়িয়ে আছে, এটাও সেই স্বপ্ন। ও কিন্তু অরিজিনালি কিছু দেখছে না, ও স্বপ্ন দেখছে ওর দাদু এরকম দাঁড়িয়ে হাসছে, আশীর্বাদ করবার মতন খুশি মুখে বলছে, ধরছে না আমার দাদুর খুশি মুখে। দাদুর পাশে ওই রণবিজয় বোস, যিনি কিনা নাম দিয়েছিলেন, মানে আমারও গায়ে কাটা দিয়েছে, বলছে উনিও দাদুর পাশে দাঁড়ানো, রণজয় বোস, উনিও ওই দাদুর পাশে দাঁড়ানো, আরো দাদুর থেকে বেশ লম্বা, মুখটা পুরো দাদুর আদলে। হ্যাঁ, দুজনেই আমাকে হাত তুলে আশীর্বাদ করছেন যে তুমি, মানে বলছে আমি স্বপ্নে শুনছি যে বলছে যে তুমি এই আমার বংশের শেষ প্রদীপ, আর আমাদেরকে তুমি উদ্ধার করলে, তুমি ভালো থাকো, মানে যত রকমের আশীর্বাদ করে করছে। আর ও না হাসছে, ও দাদু মানে ওর কোনো ভয় লাগছে না, কিচ্ছু লাগছে না, ওর যে একটা কত কি ধরনের একটা আনন্দ ভেতর থেকে আসছে, যে হঠাৎ না ওর ঘুমটা ভেঙে যায়। হঠাৎ ঘুমটা ভেঙে গিয়ে দেখছে না আমি তো স্বপ্ন দেখছি। তখন কি করেছে, ও সকাল যখন হয়েছে তখন ওর বাবাকে বলেছে যে বাপি, আমি না এই রকম স্বপ্ন দেখলাম, আর ওই ভদ্রলোককেও আমি দেখলাম, কেন বলো তো? আর উনিও আমাকে বললেন যে তুমি আমার বংশের শেষ প্রদীপ। হ্যাঁ, দাদু তো এই কথা সবসময় বলতো, কিন্তু ওই ভদ্রলোকও এইরকম ও আমাকে এই কথাটা বললেন। তখন বলছে তাই? তো বলছে দেখ, বলছে কি দেখ, তখন ওরা, তখন মাতে আর বাপিতে বলা বলি করছে যে না, এমন তো হতে পারে যে ওই লোকটা যদি জীবিত থাকতো তাহলে ওর মুক্তি কি করে হয়, আর উনি কি করে গয়ায় পিণ্ড দিতে বলেন একটা জীবিত মানুষ। আর বোস টাইটেল দেখতেও বলছে আমাদের মতন লাগছে, মানে আমাদের বংশের মতন, কাউকে দাদুর বাবার মতন লাগছে। তখন বলছে কি, বলছে দেখি তো আমি একটু ঘেটে ওর বাবার দাদুর, মানে ওর বাবার বাবা ওর দাদুর, হ্যাঁ, ঘরে যখন গেছে তখন ওর বাবা, মানে দাদুর না একটা হ্যাবিট ছিল কি, খুব ভালো জিনিসটা, মানে কি আমরা বলি না আগেকার দিনে না বিয়ে থা করতে গেলে, কোনো পুজো আর্চা করতে গেলে 5 পুরুষের নাম লাগতো। হ্যাঁ, তো ওর দাদু কি করতেন, হ্যাঁ, ওই 5 পুরুষের নাম লিখে 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 ডায়েরির মধ্যে রাখতেন। হ্যাঁ, ওনার এই একটা অভ্যাস ছিল, উনি অনেক পুরুষ অবধি ওই ডায়েরির মধ্যে নাকি বলে ওনার লেখা রয়েছে। তখন উনি, যখন ওর বাপি ওই পুরো বাবার যখন ডায়েরি এরকম খুলে খুলে কোথায় রেখেছে, সেই মানে সারা ঘরটা খুঁজেছে, উনি তো আর ডিরেক্ট জানে না কোথায় রেখেছে, তো পুরো খুঁজতে খুঁজতে তখন ওই দাদুর ডায়েরি পেয়েছে। তো ওই রণজিৎ বোস যে, সে কিনা ওর মানে দাদুর বাবা, হ্যাঁ, আর ওই ইসের ওর বাপির দাদু। হুম, তখন বলছে যে তুই যে এই এই যে তুই উদ্ধার করেছিস, কাকে উদ্ধার করেছিস জানিস? বেরিয়ে এসছে বাপি, বলছে কাকে উদ্ধার করে, তুই আমাদের বংশেরই তো, উনি আমার দাদু হন, তার মানে কোনো কারণে আমাদের বংশে আর কেউ গয়ায় যাননি, উনি কিন্তু ওখানে আটকে ছিলেন, মানে পিণ্ড পেয়ে উদ্ধার হওয়ার জন্যে। তো সেই কারণে উনি কিন্তু তোর হাত থেকে উনি বংশ যে একটা ইয়ে, উনি কিন্তু চীনে গেছেন। তো চীনে গিয়ে ও, জানিস বাবু, ও তোর হাত থেকে মানে পিণ্ডটা নিয়ে উনি উদ্ধার হয়ে গেছেন, তার মানে তুই একসাথে মানে আমাদের বংশের দুজনকে তুই উদ্ধার করে দিলি। তো তারপরে তখন ও বলেছে যে আমার এই কথাটা শোনার পরে আমার যে কি ভালো লাগছে, আর বলছে যে সেই কারণেই আমার যেন ওনাকে এতটা আপন মনে হচ্ছিল, আর সেই কারণেই কিন্তু এতটা চেনা লাগছিল। তো যাই হোক, এইটা ছিল হচ্ছে আমার দ্বিতীয় গল্প। তো বলো তোমাদের কেমন লাগলো আমার দ্বিতীয় গল্পটা? আশা করি তোমাদের খুব ভালো লাগলো, আমার তো খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো বলো তোমাদের কেমন লাগলো। পিউ কোথায় গেল?
হ্যাঁ হয়ে গেছে তো, তোর হাতে ইসে নেই, কমেন্টগুলি দেখ, এটা ইয়ে হয়ে গেছে, চশমা ছাড়া বসেছি। বলো কেমন লাগলো, সব কমেন্ট করেছে দেখ। আচ্ছা, বিনীতা ভট্টাচার্য লাইরে লিখছে এটা খুব সুন্দর ঘটনা। মহুয়া বোস লিখেছে দারুণ লাগলো কাকিমা। মুনমুন বোস বলছে খুব ভালো লাগলো। বিনীতা ভট্টাচার্য লাইরে লিখেছে দারুণ দারুণ। সর্বাণী মৈত্র লিখেছে খুব সুন্দর। ইটস তৃষা লিখেছে সেকেন্ড ঘটনাটা খুব ভালো লাগলো। তাতাই ব্যানার্জি দারুণ দারুণ দারুণ, অপূর্ব, ভেরি টাচিং। অঞ্জনা চক্রবর্তী লিখেছেন খুব ভালো লাগলো। সৌমি রয় এটা খুব ভালো লাগলো। অর্ক সেন চোখে জল চলে এলো। ঠিক আছে, তো আমি এবার লাস্ট গল্পে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে সেই পুরনো, বহু পুরনো, এটা প্রায় মানে অনেকটাই, প্রায় 25-30 বছর আগের একটা ঘটনা বলতে পারো। তো এই ঘটনাটাও আমার সেই যে পাঠিয়েছে সে হচ্ছে যে মানে ওর দিদিমার একটা ঘটনা। হ্যাঁ, তো ওর দিদিমার একটা ঘটনা। তো যে পাঠিয়েছে মুনমুন পাঠিয়েছে, মুনমুন থাকে হচ্ছে নৈহাটি। হ্যাঁ, তো ও বলছে এটা ওপার বাংলার একটা ঘটনা, যখন কিনা ওর দিদার ছোট ছিল। তা ও বলছে যে মানে আরো আরো অনেক হতে পারে, ও বলছে যে অনেক অনেক পুরনো আর কি। হ্যাঁ, তো দিদান ছোট মানে অনেকই পুরনো একটা ঘটনা। তো সেই কারণে এখন বলছে যে এটা ওপার বাংলারই একটা ঘটনা। ওর দিদান যখন ছোট ছিল তো তখন বলছে কি যে যশোর জেলা বলে একটা ছিল, সেটা হচ্ছে ওর মামা বাড়ি। হ্যাঁ, তো সেই যশোর জেলায় ওর মামা বাড়ি। তো সেইখানে কি হয়েছে বলছে যে আম কাঁঠালে মানে গরমের সময় বলছে ওর দিদারের নাম হচ্ছে পারুল। পারুল যখন এই 12-13 বছর বয়স, তো সেই সময় বলছে কি আর একটু ছোটও হবে, অনেক দিনের ঘটনা তো মানে ঠিকঠাক আমি কিন্তু সবকিছু বলতে পারবো না, আর একটু ছোট হলেও হতে পারে। তো ওরা কি করতো এই গরমের সময় না, ঠিক দুপুরটা যখন হতো খেয়ে দিয়ে যখন মা বাবারা যখন শুয়ে পড়তেন, বাড়ির লোকেরা যখন ঘরে কাজ করতেন, বিশ্রাম নিতেন, তো সেই সময় কি করত ওরা, ওই বাগান ছিল একটা যেখানে কিনা বলছে আম জাম লিচু বলছে কি ছিল না, বলছে ওই যে বাগানটা একটা ঘোষদের বাগান ছিল। বলছে একটা ঘোষদের বাগান ছিল, আমরা সবাই বলতো ওটা ঘোষেদের বাগান। হ্যাঁ, তো আমরা কি করতাম সেই সময়, বলছে বিশাল বড় বড় লিচু গাছ ছিল। বলছে ওই কাকে এসে না টোকা দিত, লিচুতে যখন ঠোকা দিত খাওয়ার জন্যে, বলতো তখন ওরকম লিচু পড়তো গাছ থেকে, বিশাল বড় বড় গাছ ছিল। তো আমরা ওগুলি কুড়িয়ে নিতাম, আমরা ওইগুলি কুড়িয়ে নিতাম, জাম গাছতলায় যেতাম, জাম পড়তো, জাম কুড়াতাম। বলছে তোমরা এখনকার দিনে বিশ্বাস করবে না, মানে বলছে আমার দিদিমা গল্প করতো যে তোরা এখন বিশ্বাস করবি না, এগুলি তোদের কাছে স্বপ্ন। বলে জাম গাছে জাম, জামরুল, আম, মানে কি ছিল, হরিতকি গাছ, বলছে গাছের তলায় হরিতকি এরকম বিছিয়ে থাকতো। বলছে আমরা ওরকম প্রচন্ড দস্যি ছিলাম, প্রচন্ড দস্যিপানা করতাম, জাম আম কি না আমরা ওরকম কোচ্ছের মধ্যে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতাম। তো এই ছিল আমাদের একটা টিম ছিল। বলছে আমাদের একটা টিম ছিল, সেই টিমটা আমরা 5-6 জনে মিলে আমরা এই সাথে ছেলেরাও থাকতো সাথে, ওই একই বয়সী। তো বাড়ির থেকে এই নিয়ে অনেক মারতো, বকা দিত যে কেন তোরা যাস এরকম ঘোষেদের বাগান, হ্যাঁ ঘোষেদের বাগান ভালো না, এই ধরনেরও কথা বলতো, ভয় দেখাতো, এরকম করতো। তো কে কার কথা শোনে। হ্যাঁ, তো প্রায় যেত, ওরা প্রায় আনতো, প্রায় যেত, প্রায় আনতো, এরকম করতে করতে ওই পারুলের কি হয়েছে, হঠাৎ পারুলের সাথে একটা মেয়ের, ওই মেয়েটাকে কিন্তু এদের গ্রুপের কেউ না, আর এরা কিন্তু কোনোদিন ওই মেয়েটাকে দেখেওনি, কিন্তু পারুল যেন জবা বলে একটা মেয়ে, তাকেও গেলে ঠিক জামরুল আর কোনো গাছ না, জামরুল গাছের তলায় কিন্তু গেলেই ওই পারুল দেখতে পেত ওই মেয়েটাকে। হ্যাঁ, তো তখন তো জানতো না ওর নাম জবা। তো
ওই মেয়েটাকে দেখতে পেত, ও কি করতো, মানে ওই মেয়েটার সাথে যখন আলাপ করলো, মেয়েটাও আলাপ করলো, ও আলাপ করলো, তো সেই সময় দেখা যাচ্ছে যে পারুলকে ওই জবা কি করতো, প্রচুর প্রচুর গাছে, মানে ও যেন মনে হতো কি একটা টিকটিকি, এইভাবে ভাবে গাছ বেয়ে বেয়ে ও গাছে চড়ে যেত। গাছে চড়ে গিয়ে ও কি করতো, প্রচুর পরিমাণে ওকে ওই জামরুল দিত। হ্যাঁ, প্রচুর কোচর পুরো ভরে যেত জামরুলে। হ্যাঁ, আরও তো মহা আনন্দে ওই সব কিছু লিচু টিচু সবই কুড়াতো, তার সাথে আম আম পড়লে আম কুড়াতো, তার সাথে ও জামরুলটা প্রচুর পরিমাণে এরকম বাড়িতে নিয়ে আসতো। তো এই দেখে না বন্ধু বান্ধবরা বলতো, হ্যাঁ তুই কি করে পেরেছিস, বল না কি করে পেরেছিস। তখন বলে কি, প্রথম প্রথম হাসতো, হ্যাঁ বলবো না বলবো না। তখন বলে কি যে হ্যাঁ বল না রে, তুই এত জামরুল, মানে একটা দে, ও চাইতো একটা দে, সবাইকে মোটামুটি দিত। এবারে কি হয়েছে, যখনই বাগানে যেত, এবার আর ও ডিরেক্ট কি করতো, ওই জবার কাছে চলে যেত। আর জবার কাছে যাওয়া, জবা ওইভাবে আবারও গাছে চড়ে গিয়ে ওকে জামরুল পেড়ে দেওয়া, এটা রীতিমতন এবারে নেশাতে পরিণত হলো। নেশাতে প্রত্যেক দিন এমন হয়েছে, শরীর খারাপ হলেও ও ঘোষেদের বাগানে যাচ্ছে, শরীর খারাপ না হলেও যাচ্ছে, মা বকা দিলেও যাচ্ছে, বর্ষা হলেও যাচ্ছে, মানে ও আর কোনো বন্ধু যাক আর না যাক, মানে পারুল মোট কথা ও যাবেই। আর ও জামরুল আনতে যাওয়া যতটা কিনা ওর কাছে এখন হয়তো একাধারে মনে হচ্ছে যে জামরুলের নেশায় আসছে, কিন্তু না, ও কিন্তু ওই জবা সাথে দেখা করার জন্যেই মোটামুটি ও যায়। হ্যাঁ, তো এখন কি হয়েছে, এবার একদিন ও জিজ্ঞাসা করছে জবাকে, এই তুই রোজ রোজ এক জামা পরে থাকিস কেন রে, তোর আর ঘরে জামা নেই? হ্যাঁ, তখন জবা হাসছে, বলে কি না আমি এটাই পরে থাকি, আমার এটাই ভালো লাগে, তো তাই আমি এটাই পরে থাকি। হ্যাঁ, তো এইরকম ওর সাথে যখন গল্প করে, তো সেই সময় আর বন্ধুরা দেখে তাকিয়ে যে ও কি করছে। হ্যাঁ, তো ওরা বুঝতে পারে জামরুল তলায় কেন দাঁড়িয়ে থাকে, মানে এদের মনে হয়েছে কি ও এত এত জামরুল কি করে পায়। জামরুল তলায় কি গাছে ওঠে? তা গাছ তো অনেক বড়, ও তো পারতে পারবে না। তো এখন দেখো বাচ্চা মানুষের মন, তো ওরা না ওর দিকে খেয়াল না করে যে যার, কেউ আম কুড়াচ্ছে, কেউ জাম কুড়াচ্ছে, কেউ এইগুলি করতো। এখন কি হয়েছে, ওই পারুলকে এখন জবা বেশ কিছুদিন ওর সাথে যাওয়া আসা করাতে, জবা বলছে যে যখন ও বন্ধুদের সাথে চলে আসতে চায়, তখন জবা ওকে আসতে দেয় না। সেই সময় হঠাৎ করে না জবার না পুরো মূর্তিটা পুরো চেঞ্জ হয়ে যায়। ও কিছুতেই ও পারুলকে আসতে দেবে না, বলে কি, এই ওরা চলে যাচ্ছে, চলে যাক, তুই থাক আমার কাছে, আমি এখানে একা একা থাকি, আমার ভালো লাগে না, তুই থাক। তা বলছে তুই একা একা থাকিস কেন, তুই বাড়ি চলে যা না, আর তুই বাড়ি যাস না তা তোর মা বকা দেবে না, তুই বাড়ি চলে যা। তখন বলে কি যে না আমি এইখানেই থাকি, তুই থাক না আর একটু। এবারে কি হয়েছে, ওকে এইবার প্রথমত আদেশ, মানে প্রথমত ওকে ভালো করে বলা, ভালোবেসে বলা, তারপরে ওকে পুরোপুরি আদেশ, তুই এখন যাবি না, তুই পরে যাবি। হ্যাঁ, তো কখনো কখনো এমন হয়েছে যে মেয়েরা ওকে ডাকছে, ও কিন্তু শুনতে পাচ্ছে না, যে অন্য ছেলে মেয়েরা যখন ডাকছে তখন কিন্তু পারুল শুনতে পায় না, ও তো তখন ওর ঘরে ওর সাথে কথা বলে, জবার সাথে কথা বলে। হ্যাঁ, তো এই তখন না এবার বাচ্চারা চলে আসে, যখন বাচ্চারা চলে আসে, তো সেই সময় এবারে পারুলের মা সবাইকে জিজ্ঞাসা করে, কিরে তোরা চলে, আশেপাশেই তো সব কাকা জ্যাঠারেদেরই তো ভাই বোন, মানে একই আত্মীয়, একই গোত্রের সব, আলাদা তো কেউ না। তো বলে কিরে তুই চলে আসলি, পারুল আসলো না? তখন বলছে না পারুল এখন আসবে না, পারুল পরে আসবে। হ্যাঁ, তো ওর মাদেরও না ব্যাপারটা ভালো লাগে না, যে এই দুপুরবেলা চলে যাওয়াটা তো ঠিক না। হ্যাঁ, জঙ্গলে তখনকার দিনে তো আর কিছু ভাবতো না, ভূতের কথাটাই ভাবতো, ভূতে ধরবে, ঠিক দুপুরে এদিক যেতে নেই, এইরকম বলতো। তো সেদিন ছিল এরকম শনিবার, মানে প্রত্যেক দিনই ওরা যাচ্ছে, তো সেই দিন শনিবার ছিল। সেদিন কি হয়েছে, এবার পারুল যখন গেছে, ও গিয়ে আর কোনো গাছতলায় না,
ও গিয়ে সেই যখন জামরুল গাছ তলায় গেছে, তো আর মেয়েরা তুলছে, সবই করছে, ফল টল ফিরছে, সেই সময় যখন জবাকে পারুলকে ডেকেছে, তো পারুল আর মুখ থেকে কথা সরাতে পারছে না, ও ওদেরকে ইশারা করছে যে আমাকে টেনে নে, এরকম একটা করছে। সেই সময় কিন্তু পারুলকে কিন্তু ধরে রেখেছে রীতিমতন জবা, কি তোকে আমি যেতে দেব না, তোকে আমার সাথে এখানে থাকতে হবে, আমি এখানে একা থাকি, তুই প্রচুর জামরুল খাবি, তুই যা বলবি আমি তোকে তাই দেবো, কিন্তু তুই এখান থেকে যাবি না, আমি তাহলে একা হয়ে যাব। হ্যাঁ, যখন এইরকম হাত পা এরকম শূন্যে জলের মধ্যে পড়ে গেলে, বলছে আমার দিদা যখন জলের মধ্যে পড়ে গেলে যেরকম ওনার কষ্ট হচ্ছে আর হাত পা দাপড়াচ্ছে যে শিগগির আমাকে এখান থেকে তোরা নিয়ে যা। তো তখন কিন্তু বাচ্চাদের ভয় হয়ে গেছে, ভয় হয়ে গেছে। এবারে দেখছে আস্তে আস্তে, মানে ওকে যেন, পারুলকে যেন মনে হচ্ছে তুলে ধরলে যেরকম, ঠিক সেই রকম মনে হচ্ছে শূন্যে পারুল ভাসছে, হাত পা এরকম ঝটকাচ্ছে, ইশারা, চোখের ইশারাই করছে যে এরকম আমাকে টেনে নে। তখন ওরা সব, অতটাও তো ছোট না, সব তখন বাড়িতে সব বাচ্চারা দৌড়িয়েছে পারুলদের বাড়িতে, দৌড়ে গিয়ে তখন সব বলছে যে জেঠিমা শিগগির আসো, দেখো পারুলের জানি কি হয়েছে, ওরা তো আর কাউকে দেখতে পাচ্ছে না, তো সেই কারণে বলছে পারুলের যেন কিছু হয়েছে, জেঠিমা শিগগির এসো। তো যাই হোক, বাড়ির থেকে সবাই তখন গেছে, যে কি হয়েছে, যে ভেবেছে বোধহয় কিছু একটা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু একটা হয়েছে, কিছু সাপে টাপে কামড়িয়েছে কিছু। তো তখন যখন গেছে, গিয়ে দেখছে যে সত্যি পারুলের ঘাড় এরকম ঝোলানো, হাত এরকম ঝোলানো, সত্যি ওকে যেন মনে হচ্ছে কেউ তুলে ধরেছে, আর ওর চোখের কোনা দিয়ে টপ 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 করে জল পড়ছে, ও পুরো রকম উল্টানো, হাত পা পুরো এইরকম উল্টানো ওর। তখন তো ওই রকম দেখে তো ওরা বুঝে গেছে কি হয়েছে। হ্যাঁ, সাথে সাথে তো দৌড়াদৌড়ি পড়ে গেছে, চিৎকার চেঁচামেচি। তখন বড়রা সব বাড়িতে ছুটেছে, গঙ্গা জল নিতে বাড়িতে ছুটেছে, সব গঙ্গা জল নিয়ে আসো, কেউ এরকম মশাল মতন জ্বালিয়ে আগুনের মতন করে নিয়ে এসেছে, নিয়ে এসে তো এবারে যে যেদিক দিয়ে পেরেছে ওকে মানে টানছে, ওকে যখন টানছে, গাছেও আটকানো না, কিচ্ছু না, তাহলে এত জোর দিয়ে টানছে, কিন্তু ওকে টেনে নামাতে পারছে না। হ্যাঁ, আর ও কথাও বলতে পারছে না, চোখের কোনা দিয়ে শুধু, মানে কত কষ্ট হচ্ছে, চোখের কোনা দিয়ে শুধু জলটা পড়ছে। তখন মশালটাকে নিয়ে এরকম, ওকে নিয়ে এরকম ঘুরপাক ঘুরপাক করছে, এরকম এরকম, মানে যদি কিছু থেকে থাকে যাতে মশালের আগুনটা ওর গায়ে লাগে। এদিকে গঙ্গার জল ছেটাচ্ছে, আর ওই মশাল দিয়ে না, ধরো এই জিনিসটা তো এরকম মানে এই 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 তলা দিয়ে ওপর দিয়ে যদি কিছু থাকে, যখন ওরকম করতে করতে হঠাৎ একটা বিশাল একটা হাওয়া দিল, হাওয়াতে পুরো বলছে জামরুল গাছটা পুরো যেন মনে হচ্ছে ছটপট ছটপট করতে করতে, কি হলো কেউ টের পেল না, কিন্তু ঝপ করে পারুল নিচেই পড়ে গেল। ঝপ করে যখন পারুল নিচেই পড়ে গেল, পড়ে যাওয়ার পর তখন সবাই, পারুলকে দাঁত আটকিয়ে গেছে, সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পরে তখন অনেক প্রচুর লোক থাকতো তো একই বাড়িতে, কেউ এটা করছে, কেউ একে ডাকতে যাচ্ছে, কেউ ওঝা ডাকতে যাচ্ছে, এইরকম করে ঠোরে তখন বলছে যে হ্যাঁ, ওকে তো বেশ ভালো মতনই ধরেছিল, আর আজকের থেকে না, এতটা প্রভাব খাটিয়ে যখন ফেলেছে ওকে, আজকের থেকে না, ওকে অনেক দিন থেকেই ওর সাথে এরকম আছে। তো তখন ওর বড়রা সব বলল যে ওই গাছ থেকে জবাই আর কি, ওই গাছ থেকে নাকি বলে ওই রকম জামরুলের লোভে ও ওটাও বহু বছর আগের। হ্যাঁ, জামরুল গাছে উঠে ওইখান থেকে নাকি বলে পা হড়কে পড়ে মারা গেছে একটা মেয়ে, তার নাম ছিল জবা। হ্যাঁ, তো তখন বলছে তাহলে ওই রকম ধরেছে ওকে। তখন ওঝা এসছে, ওঝা এসে এরকম ঝাড়ফুঁক করলো, করে ঠোরে তারপরে সেই তাবিজ টাবিজ দেয়। 1 সপ্তাহ বলছে 1 সপ্তাহ আমার দিদাকে জমে মানুষের টানাটানি করে তারপরে গিয়ে আমার দিদা সুস্থ হয়েছে। তারপরে হাতে তাবিজ টাবিজ তো সবই রয়েছে। বলে ওই যে ঘোষেদের বাগানে যাওয়া,
পুরো বাচ্চাদের বন্ধ হয়েছে, বলে তারপরে বড়রাও ওই ঘোষেদের বাগানে যেতে ভয় পেত এইরকম। বলছে যে মাঝে মাঝে ওই ঘোষেদের বাগান থেকে নাকি বলে কান্নার, একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজও নাকি বলে যারা আশেপাশে যাওয়া আসা করতো তারা শুনতে পেত। হ্যাঁ, তো যাই হোক, জবাব তো তারপর তো জানোই, বড় হয়ে গেছে, বিয়ে থাও হয়ে গেছে, সুস্থ, তো প্রায় 1 সপ্তাহ পর ও সুস্থ হয়, জ্বর কমে যায়, শরীর ভালো হয়ে যায়। তো তারপর আর কোনোদিন কেউ যায়নি, আর কোনোদিন এই নিয়ে আর কোনো সেরকম ঘটনা হয়ওনি। হ্যাঁ, তো এই ছিল আমার লাস্ট ঘটনা। তো বলো তোমাদের কেমন লাগলো, একটু ভালো করে বলো তো দেখি, শুনি কেমন লাগলো গল্পগুলি। একটু কমেন্ট করো ঝটপট। তাতাই ব্যানার্জি লিখেছে, হায় ভগবান কি ভয়ঙ্কর। তাতাই ব্যানার্জি লিখেছে, ভেরি প্যাথেটিক। হ্যাঁ, আগেকার দিনে না এরকম থাকতো, এরকম আমবাগান জামবাগান, তার মধ্যে ভূত কিন্তু থাকতো। তৃষা বলছে খুব ভয়ঙ্কর ঘটনা, বাট খুব ভালো লাগলো ঘটনাটা। মহুয়া বাসু বলছে দুর্দান্ত লাগলো কাকিমা। সুদীপ্তা কুন্ডু থ্যাংক বলছে, ইউ, প্রত্যেককে থ্যাংক ইউ জানাচ্ছি আমার গল্প ভালো লাগার জন্য আর শোনার জন্য। সুদীপ্তা কুন্ডু বলছে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর সবাই ভালো থেকো। আমি আর যদি কমেন্ট থাকে তো পর। অঞ্জনা চক্রবর্তী বলছে দারুণ লাগলো। সৌমি রয় বলছে থ্যাংক ইউ, দারুণ। থ্যাংক ইউ, প্রত্যেককে থ্যাংক ইউ জানাচ্ছি। প্রত্যেকে আশা করি খুব 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 ভালো আছো। আমিও তোমরা ভালো থাকলে আমিও খুব 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 ভালো থাকি। তাতাই ব্যানার্জি বলছে দুর্দান্ত, জাস্ট ভয়ঙ্কর ভয়ানক ঘটনা। থ্যাংক ইউ তাতাই। আচ্ছা, আর কমেন্ট কিছু? আপাতত লোকজন হয়তো টাইপ করছে, জানি না। দেখো, ভয়ের ঘটনা সত্যি ছোটবেলায় এমনিতে, এখন তাও দেখো এখনকার বাচ্চাদের ভেতরে একটু ভয়টাই কম। এমনিতে আগেকার দিনে সবাই একটু ভয় ভীতুই মোটামুটি ছিল, আর ভূতও থাকতো, মানে ভূতও যেরকম থাকতো মানুষও সেরকম ভয়ও পেত। ঠিক আছে, তাহলে সবাইকে গুড নাইট জানিয়ে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব 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 ভালো থাকো। এই মাসের মতো শেষ, এই মাসের মতন কিন্তু শেষ। হ্যাঁ, তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, আর গুড নাইট, টাটা, আবার আসবো, আবার দেখা হবে।